কলকাতা থেকে এক বা দুদিনের ছোট্ট ছুটিতে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে চাইলে ঘুরে আসতে পারেন বাঁকুড়ার জয়পুর ফরেস্টে। বাঁকুড়ার বিখ্যাত জয়পুর জঙ্গলের শুরুতেই ৬০ বিঘা জমির ওপর গ্রাম্য ভাবধারায় গড়ে উঠেছে বনলতা রিসর্ট, যেখানে আসলে আপনার মনে হবে আদর্শ কোনো গ্রামে চলে এসেছেন। আজ থেকে ৫০ বছর আগে যেভাবে গ্রাম্য জীবন অতিবাহিত হতো, আপনি তার সাক্ষী হতে চলেছেন। যেখানে দেখা যাবে সবজি চাষ, পুকুরের মাছ চাষ, টার্কি, কোয়েল, হাঁস, দেশি মুরগি, এমু, অস্ট্রিচ ইত্যাদি পালন করা হচ্ছে। সঙ্গে আছে গরু পালন, ঘোড়ার আস্তাবল, যেখানে রাত্রি নিবাসের জন্য আপনি থাকতে পারবেন মাটির ছাউনি দেওয়া ঘরে। আর রিসর্টটি জঙ্গল পরিবেষ্টিত হওয়ায় জোনাকির শব্দে আপনার রাত্রি হয়ে উঠবে রোমাঞ্চকর। এখানে খাবার পরিবেশন করা হয় কাঁচা শালপাতার উপরে। আর কিছুক্ষণের জন্য নিজেদের রাজা ভাবলে ঘোড়ায় টানা রথে চাপুন, মাথাপিছু ১০০ টাকা। রিসর্টে ছোট বড় ৩-৪টি পুকুর রয়েছে, যেখানে বিভিন্ন রকমের মাছ চাষ করা হয়। রিসর্ট জুড়ে রয়েছে বিভিন্ন রকমের ফুলের বাগান এবং বিভিন্ন মানের ঘর। এই জানুয়ারি মাসে শীতের সন্ধ্যায় ঠিক ৬টা নাগাদ আমরা বনলতা রিসর্টে এসে পৌঁছলাম। আমাদের রুম আগে থেকেই বুকিং করা ছিল। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাওয়া যায়। বছরের যে কোনো সময় এই রিসর্টে আসা যায়, তবে আমি রেকমেন্ড করব গরমকালটা অ্যাভয়েড করার জন্য। বাঁকুড়ার জয়পুর ফরেস্ট যেখান থেকে শুরু হচ্ছে, ঠিক সেখানেই গড়ে উঠেছে গ্রামীণ ভাবধারায় আধুনিক সুযোগ সুবিধা সহ এই রিসর্টটি। কলকাতা থেকে যারা সড়ক পথে আসতে চান, তারা ডানকুনি, আরামবাগ, কোতলপুর হয়ে এখানে আসতে পারেন। দূরত্ব ১২৫ কিলোমিটার। এছাড়া ধর্মতলা থেকে বিষ্ণুপুরগামী প্রচুর বাস রয়েছে, যেগুলি রিসর্টের সামনে দিয়েই যায়। আর যারা ট্রেনে আসতে চান, সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস অথবা শালিমার থেকে আরণ্যক এক্সপ্রেসে চেপে বিষ্ণুপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটোতে চেপে খুব সহজে এখানে পৌঁছে যেতে পারবেন। গুড মর্নিং। এখন আমি আছি বাঁকুড়ার বনলতা রিসর্টে। আজ আপনাদের এই রিসর্টটি ঘুরে দেখাবো এবং এখানে এসে কোথায় কোথায় ঘুরবেন, কি খাবেন, সমস্ত তথ্য দেব। এখানে যে ২-৩টি পুকুর রয়েছে, তার মধ্যে এটি অন্যতম। আপনি চাইলে এখানে স্নানও করতে পারেন। এই পুকুরে ছোট বড় বিভিন্ন মাছ চাষ করা হয়। এখানে বিভিন্ন ফুলের বাগান রয়েছে, গাঁদা, দোপাটি, ইনকা, গোলাপ, মোরগঝুটি, কি নেই এখানে। দূরে যে পয়েন্ট ভিউ রুমগুলি দেখা যাচ্ছে, এগুলি স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম। এগুলির প্রাইস ২৫০০ টাকা থেকে শুরু। প্রত্যেকটা রুমের সামনে খাওয়ার টেবিল, চেয়ার, ফুলের বাগান, বেসিন এবং দোলনা রয়েছে। আজ থেকে বহু বছর আগে যখন ঠাকুমা দিদিমাদের হাতে ঢেকি ছাটা চালের পিঠে, পায়েস, পুলি, পাটিসাপটা তৈরি হতো, আজকে আবার নতুন করে এই রিসর্টে ঢেকি ছাটা চালের পিঠে, পায়েস, পুলি, পাটিসাপটার স্বাদের ভাগ পেতেই পারেন। বনলতা রিসর্টে এসেই এটা দেখার সৌভাগ্য হলো। আপনারা চাইলে এই ঢেকি ছাটা চাল বাড়ির জন্য কিনে নিতেই পারেন। এখানে কাজের জন্য প্রচুর মহিলা কর্মী রয়েছে। এখানকার স্থানীয় মহিলারাই এই রিসর্টের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। এখানে পাটিসাপটা তৈরি হচ্ছে। এক একটা পাটিসাপটার সাইজগুলো দেখুন। একটা পাটিসাপটার ৪ জন অনায়াসে খেতে পারবে। আর তাওয়াগুলো দেখুন কত বড়। এদিকটাতেও দেখুন পাটিসাপটা তৈরি হচ্ছে। এখানে ক্ষীরের পাটিসাপটা এবং নারকেলের পাটিসাপটা দুরকমই হয়। এখানে এলে অবশ্যই এখানকার পাটিসাপটা টেস্ট করে দেখবেন। নারকেল পাটিসাপটা ৫০ টাকা, ক্ষীরের পাটিসাপটা ১০০ টাকা এবং ভাপা ৭০ টাকা। এদিকে বিভিন্ন ফুলের বাগান রয়েছে, গাঁদা, দোপাটি, ইনকা, আর এদিকটা তো পুরোটাই মোরগঝুটির বাগান।
চারিদিকে শুধু ফুল আর ফুল গাছের সমারোহ। এত বড় জায়গা জুড়ে বিস্তৃত, মনে হচ্ছে আস্ত একটি গ্রাম। আর বিভিন্ন ফুল গাছের জন্য এই রিসর্টটির সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এখানে রয়েছে হাইব্রিড মাগুর মাছ। এখানে বাচ্চাদের একটি পার্ক রয়েছে, বাচ্চাদের দোলনা, খেলার জায়গা, স্লিপ সবই রয়েছে। এখানে টার্কি, করকনাথ, দেশি মুরগি প্রতিপালন করা হচ্ছে। এই সাদাগুলো হচ্ছে টার্কি। আপনি চাইলে আপনার ডিনার বা লাঞ্চে টার্কি, করকনাথ এবং দেশি মুরগির মাংসের অর্ডার দিতেই পারেন। আর কালো যে মুরগিগুলোকে দেখা যাচ্ছে, এগুলোকে বলে করকনাথ। প্রচুর মুরগি রয়েছে এখানে। আর ঠিক উল্টো দিকে রয়েছে এমু পাখি। এই দেখুন কত এমু এখানে। এই সবুজ রঙের ডিমগুলো হচ্ছে এমু পাখির ডিম, আর ছোট্ট সাদাগুলো হচ্ছে কোয়েল পাখির, আর এই বড় সাদাগুলো হচ্ছে করকনাথের। আচ্ছা বলুন তো, এই লম্বা গলাযুক্ত প্রাণীগুলি কি প্রাণী? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলো অস্ট্রিচ। এখানে 2-3টে অস্ট্রিচ দেখতে পাচ্ছি। এখানে প্রচুর সংখ্যক এমু আমরা আরো দেখতে পাচ্ছি। আমি সামনে থেকে এত এমু এর আগে কোথাও দেখিনি। এগুলি যত্নের সঙ্গে এখানে পালন করা হয়। ওই দিকটায় আরো কিছু এমু রয়েছে। এমু পাখির মাংস ট্রাই করে দেখতে চান? তাহলে অর্ডার করলে সেটাও পেয়ে যাবেন আপনার পাতে। দেখুন এখানে কি সুন্দর সুন্দর কত এমু রয়েছে। ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আছে পুরি, সবজি এবং এখানকার গাছের পাকা পেঁপে। এখানকার খাওয়া দাওয়ার মান কিন্তু যথেষ্ট ভালো এবং হাইজিনিক। ব্রেকফাস্ট ছেড়ে বাকি রিসোর্টটি আবার ঘুরে দেখব। এখানে রং বেরঙের বিভিন্ন রকমের কফি আমরা দেখতে পাচ্ছি, যেগুলি কোনো রকম রাসায়নিক সার ছাড়াই তৈরি হয়, একেবারে অর্গানিক পদ্ধতিতে। রিসর্টের মালিক নিজেই সবজি চাষে এবং ফুল চাষে তার কর্মীদের সবসময় উৎসাহ দিয়ে থাকেন। এখানকার মনোমুগ্ধকর দূষণমুক্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এগুলি মাটির ছাউনি বেষ্টিত প্রাইভেট কটেজ। এগুলির রেট অনেকটাই বেশি। সামনে একটি লন আছে, আর দোলনা তো রয়েছে। আর কিছুক্ষণের জন্য নিজেকে রাজা মনে করে ঘোড়ায় টানা রথে চাপতে চাইলে তারও ব্যবস্থা আছে। বড়দের জন্য 100 টাকা আর ছোটদের জন্য 50 টাকা। আস্তাবলে 2টো ঘোড়াও রয়েছে। রিসর্টের নিজস্ব গরুর দুধ থেকেই সমস্ত দুগ্ধজাত খাবার তৈরি হয়। এখানকার একজন কর্মীর সঙ্গেই আমি এদের বিশালাকার রান্নাঘরে প্রবেশ করছি। দেখি কি রান্না হচ্ছে এখানে। দেখুন এখানে শাল কাঠের জ্বালানিতে মাটির উনুনে রান্না হচ্ছে, একদম গ্রাম্য ভাবধারায়, দেশীয় পদ্ধতিতে।
এটা বনলতা রিসর্টের রেস্টুরেন্ট সেকশন। এখানে ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ, তন্দুরি সবই পাওয়া যায়। রিসর্টটি ঘুরতে ঘুরতে অনেকটা সময় অতিবাহিত হলো। এবার আমরা কাঁচা শালপাতায় পরিবেশন করা লাঞ্চ করব। রিসর্ট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি জয়পুর জঙ্গলের মধ্য দিয়ে। শাল, মহুয়া এবং আকাশমণি গাছে সমৃদ্ধ জয়পুর জঙ্গলের এই স্নিগ্ধতা আপনাকে মুগ্ধ করবেই। জঙ্গল এতটাই ঘন যে কোথাও কোথাও সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। বিভিন্ন ঋতুতে জঙ্গলের বিভিন্ন রূপ দেখা যায়। জয়পুর ফরেস্টের রাস্তার দুপাশে শালের জঙ্গলের বুক চিরে কালো পিচের রাস্তা চলে গেছে বিষ্ণুপুরের দিকে। এখানে কিন্তু হরিণ মাঝে মাঝে রাস্তা পার করে। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে বাঁদিকে গেলে জঙ্গলের গভীরে রয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর গোপন এয়ারবেস, যেখানে যুদ্ধবিমানের নিরন্তর আনাগোনা ছিল। এক সময় ছিল লম্বা রানওয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ব্রিটিশ সেনাবাহিনীর গোপন এয়ারবেস দেখার জন্য আমরা লাল মাটির রাস্তা ধরে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করলাম। যারা ডুয়ার্সে ঘুরেছেন তারা এই জায়গাটির সঙ্গে ডুয়ার্সের অনেকটাই মিল পাবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গুগল ম্যাপ ধরে এই জায়গাটির হদিশ ঠিকমতো না পেয়ে আপনি বিভ্রান্ত হতে পারেন। তাই জেনে রাখা ভালো, এই জায়গাটির আরেকটি নাম চাতাল। তাই চাতাল যাওয়ার কথা উল্লেখ করে এই জায়গাটা আপনি খুঁজে পেতেই পারেন। এই নিস্তব্ধ, নির্ঝুম, ঘন জঙ্গলের মধ্যে বাড়িঘর নেই বললেই চলে। ফাইনালি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ব্রিটিশ সেনাবাহিনীর সেই গোপন রানওয়েতে এসে পৌঁছে গেছি। ভেবে রোমাঞ্চিত হচ্ছি যে ব্রিটিশ সামরিক বাহিনীর সেই যুদ্ধবিমান এইখানেই ল্যান্ড করত। ঘন জঙ্গলে বেষ্টিত এই রানওয়েটি যথেষ্ট লম্বা। স্থানীয় লোকেদের কাছে শুনে যেটা জানা গেল যে জঙ্গলের বুনো হাতিরা নাকি মাঝে মধ্যে এসে এখানে শুয়ে থাকে। সেই সময়কার তৈরি রানওয়েটি এখনো যথেষ্ট মজবুত এবং কোথাও এতটুকু ভাঙন ধরেনি। এই জায়গাটির খোঁজ অনেকেই জানেন না, তবে স্থানীয় লোকেরা এখানে মাঝে মধ্যেই পিকনিক করতে আসেন বলে শোনা যায়। এইদিকে রানওয়েটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। ব্রিটিশ সেনাবাহিনীর এই রানওয়েতে হাঁটতে বেশ রোমাঞ্চ অনুভূত হচ্ছে। স্থানীয় মানুষদের ভাষায় এই জায়গাটির নাম চাতাল। এই জায়গাটির সন্ধান অনেকেই জানেন না। গুগল ম্যাপ ধরে এই জায়গাটির সন্ধান পেতে সমস্যা হলে আপনি চাতাল যাওয়ার কথা বলে এখানে আসতে পারেন। এর চারপাশে যে সমস্ত মানুষজন বসবাস করেন তারা জঙ্গলের কাঠ কুড়িয়ে এবং পাতা সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করেন। তবে চাষের জমিও অল্প বিস্তর আছে। এর কাছাকাছি রেল স্টেশন বিরসা মুন্ডা হল্ট, তবে সেখানে সারাদিনে একটি মাত্র ট্রেন চলে। আর বিষ্ণুপুর এখান থেকে মাত্র 6 কিলোমিটার। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।